স্বাগতম রাতের শেষ অতিথিতে। আমি পায়েল। আজ তোমাদের সামনে যে গল্পটা বলতে চলেছি তা শুধু ভয়ের নয়, রহস্য, অন্ধকার আর এক অশরীরী পথের অভিশাপ নিয়ে তৈরি। গল্পের নাম অভিশপ্ত ছায়াপথ। বসন্তপুর গ্রামের নীরব রাত। মাটির পথের উপর লুকিয়ে থাকা অদ্ভুত অন্ধকার, আর সেই অন্ধকারের ভেতর থেকে আসা এক ডাক, যা একবার শুনলে আর ফিরেই আসা যায় না। তাহলে চলো, আলোটা একটু কমিয়ে দাও, চোখ দুটো বন্ধ করো, এবার শুরু হোক আজকের গল্প। বসন্তপুরের গ্রামীণ নীরব রাত। বৃষ্টি থেমে গেছে বেশ কিছুক্ষণ হলো। গ্রামটা কাদা পানিতে ভিজে আছে। চারদিকে একটা ভেজা অন্ধকার, দূরে শিয়াল ডাকার শব্দ, আর মাঝে মাঝে জোনাকির সবুজ আলো জ্বলে উঠেছে, নিভে যাচ্ছে। বসন্তপুরের গ্রামের সবচেয়ে পুরনো রাস্তা ছায়াপথ। এটা তেমন পথ না যেখান দিয়ে কেউ হাঁটে। এখনো দাঁড়িয়ে থাকলে মনে হবে রাস্তা আছে ঠিকই, কিন্তু ওই পথে বাতাস অন্যরকম। গাছগুলো হেলে আসে মাথার ওপর দিয়ে, আর মাটির গন্ধটা যেন অস্বাভাবিক ঠান্ডা। লোকজন বলে সূর্য ডুবলেই রাস্তাটা বদলে যায়, আর একবারে ডাকে সাড়া দিলে আর বেরা হয় না। অরিন্দম 11 বছর পর গ্রামে ফিরছে। শহরে চকচকে জীবন, ফ্ল্যাট, কাজ, ব্যস্ততা সব পেয়েও তার ভেতরে ভেতরে একটা টান, একটা অজানা শূন্যতা কাজ করেই যেত। মাকে দেখতে এসেছে, সামান্য ছুটি পেয়েছে, কিন্তু গ্রামে ঢোকার সময় সে লক্ষ্য করল গ্রামটার পরিবেশ যেন আগের থেকে ভারী। রোদও যেন ফ্যাকাশে, মাটির গন্ধে কেমন একটা বাসি শীতল ভাব। বাড়িতে ঢুকতেই মা বললেন, ভেতরে আয় রে, তোকে নিয়ে কেমন চিন্তায় ছিলাম। কিন্তু অরিন্দমের মাথা তখন অন্যদিকে, দূরে ছায়াপথের দিকটা অদ্ভুত নীরব। রাত প্রায় 11টা। অরিন্দম বাড়ির উঠোনে দাঁড়িয়ে সিগারেট টানছিল। আকাশে মেঘ নেই, কিন্তু চাঁদের আলো নেই। অস্বাভাবিক অন্ধকার। হঠাৎ সব কুকুর একসাথে ডেকে উঠল। ভয় বা রাগ নয়, একটা ভীত চাপা গোঙানির মতো ডাক। অরিন্দম সিগারেট ছুঁড়ে ফেলে বলল, এই রাতে আবার কি হলো? তার চোখ গেল ছায়াপথের দিকে। দেখল রাতটার ওপর দিয়ে কুয়াশা গড়িয়ে যাচ্ছে, কিন্তু আশ্চর্যের বিষয়, হাওয়া একটুও নেই। তারপর ফিরে যা, একটা অদ্ভুত ক্ষীণ ফিসফিস শব্দ দূরে, খুব দূরে কোথাও থেকে আসছে। হাওয়ার শব্দ না, মানুষের কণ্ঠও না, যেন মাটির নিচ থেকে কেউ ডাকছে। অরিন্দম থমকে দাঁড়িয়ে গেল। আবার শব্দ, এবার একটু স্পষ্ট, এখানে এসো। তার কান ঝাঁঝ করে উঠল। অরিন্দমের মনে হলো কেউ তাকে টেনে নিচ্ছে। তার পা সামান্য এগিয়ে গেল ছায়াপথের দিকে। হঠাৎ পেছন থেকে মায়ের কণ্ঠ, ওরি, কি দেখছিস রে এতক্ষণ? সে চমকে তাকালো। ছায়াপথ এখন আবার একবারে অস্বাভাবিক, যেন কিছুই হয়নি।
রাতে ঘুমোতে গেলেও অরিন্দমের কেমন অস্বস্তি হচ্ছিল। মায়ের ঘর থেকে মৃদু আলো বের হচ্ছিল, বাইরের বৃষ্টির গন্ধ জানলা দিয়ে ঢুকছিল, কিন্তু তার ঘরের ভেতরে একটা অজানা ঠান্ডা। এসি নেই, তবু যেন বরফের মতো শীতল বাতাস। বালিশে মাথা রাখতেই ঠক 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 জানলা। অরিন্দম ধীরে ধীরে জানলার দিকে তাকালো। কেউ নেই, কিন্তু জানলার কাছে একটি আঙুলের দাগ, যেন কেউ ভেজা আঙুল দিয়ে কাছে স্পর্শ করেছে। এই স্পর্শ এখনো গলে পড়ছে। অরিন্দম এগিয়ে গিয়ে জানলা খুলতেই হঠাৎ এক ঝাপটা ঠান্ডা বাতাস ওর কানে ফিসফিস করে গেল, ফিরে যা। অরিন্দম দরজা বন্ধ করে দিল। ওর শরীর কাঁপছিল। পরের দিন তার শান্ত। গ্রামের লোকজন, বাজার, মাটির রাস্তা সবই অস্বাভাবিক। অরিন্দম নিজেকে বোঝালো, আমি হয়তো অতিরিক্ত ভাবছি। রাতে আবার উঠোনে দাঁড়িয়ে সিগারেট ধরালো, কিন্তু এবার সব পরিবেশ অন্যরকম। জোনাকি নেই। কুকুরগুলো বাড়ির সামনে বসে শুধু এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছায়াপথের দিকে। তাদের চোখে লালচে আভা। অরিন্দম পেছনে তাকিয়ে একটু ভয় টানতে গিয়ে দেখল তার সিগারেটের আগুনটা হঠাৎ নিজের থেকেই নিভে গেল। আর তখনই দূর থেকে একটা ছায়া এগিয়ে আসছিল, ধীরে, খুব ধীরে। একটা লম্বা ছায়া, মানবের মতো, কিছু আলো নেই, তবু তার গায়ের অবয়ব স্পষ্ট। ছায়াটা তার মতোই লম্বা, কিন্তু তার হাত অনেক লম্বা। আঙুলেরগুলো এত সরু যেন ডালের শুকনো ফাঁকা কাঠ। অরিন্দম বুঝতে পারছিল ওটা মানুষ নয়। ছায়াটা এগিয়ে এসে থেমে গেল। তার মাথা খানিক কাত হয়ে গেল। তারপর চলো। অরিন্দমের মাথা ঝিমঝিম করতে লাগলো। তার চোখ ভারী, কেউ যেন টেনে নিচ্ছে তাকে। একসময় সব অন্ধকার, সে কিছুই মনে রাখতে পারল না। সকাল উঠেই চমক। সকালবেলায় অরিন্দম জেগে দেখল বিছানার চাদরে কাদা, তার দুহাত ভরা শুকনো পাতা, জুতোর তলায় ভেজা মাটির দাগ, আর সবচেয়ে ভয়ঙ্কর, তার হাতের তালুতে আঁচড়ের দাগ। কিন্তু সে কিছুই মনে করতে পারছে না। মা বললেন, কাল রাতে কি করছিলি? উঠোনে কেন দাঁড়িয়েছিলি? তুই কার সাথে কথা বলছিলি? তোর গলায় আওয়াজ শুনছিলাম। অরিন্দমের রক্ত হিম হয়ে গেল। সেই রাতে সে একদম নিশ্চুপ ছিল। তাহলে মা কার কথা শুনছেন? গ্রামের একমাত্র লোক যিনি ছায়াপথে নিয়ে জানেন, বিলাস কাকা। বয়স 70, পুজো হয়ে আটে। লোকজন বলে উনি নাকি একসময় তান্ত্রিক ছিলেন। অরিন্দম গিয়ে সব বলল। বিলাস কাকা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর বললেন, তোর চোখে দেখছি, তুই দেখছিস ওকে। ছায়াপথে যারা ডাকে তারা কাউকে বেছে নেয়। তোর দাদু সেই পথ খুঁজে ফেলেছিল, ভুল করে। অরিন্দম কাঁপা গলায় জিজ্ঞেস করলো, আমাকে ডাকছি কেন? বিলাস কাকা মুখ নিচু করে বললেন, কারণ তুই অভিশাপের পরের ধারক। অরিন্দমের মাথা ঘুরে গেল। সেই রাতে অরিন্দম ঘুমোতে যাচ্ছিল, তখন আবার সেই আওয়াজ, ঠক ঠক ঠক, জানলায় আবার। সেই ধীরে ধীরে জানলার কাছে গেল, দেখল তার নিজের ছায়া জানলার বাইরে দাঁড়িয়ে আছে, কিন্তু ছায়ার চোখ আছে আর সেটা হাসছে। ছায়াটা ঠান্ডা গলায় বলল, আজ রাতে
দরজা খুলবে। তারপর পুরো ঘর অন্ধকার ঢেকে গেল। অরিন্দম অনুভব করলো কোনো ঠান্ডা হাত তার গলা চুমিয়ে যাচ্ছে। তারপর আর কিছুই মনে নেই। সকালে উঠে দেখে বালিশের নিচে একটা চামড়ার ব্যাগ। ব্যাগে লেখা দুর্গেশ চক্রবর্তী, 1968, অরিন্দমের দাদু। ভিতরে একটি পুরনো হলুদ হয়ে যাওয়ার ডায়েরি। অরিন্দম ডায়েরি খুলল। প্রথম পাতায় লেখা, ছায়াপথ নয়, দরজা একটা মধ্যলোকের প্রবেশদ্বার, যেখানে ছায়ারা থাকে, আলো নয়। আমি ভুল করে এ দরজা খুলছিলাম। এখন আমার বংশকে অভিশাপ বহন করতে হবে। আরও পড়লে, অভিশাপ ভাঙতে হলে তার মধ্যলোকে যেতে হবে, সেখানে ছায়াদের মুখোমুখি হতে হবে। শেষ লাইনে, আমি ফিরতে পারবো না, কিন্তু আমার নাতি ওই দরজার ওপারে পা রাখতেই হবে। অরিন্দমে বুক ঠান্ডা হয়ে গেল। রাত নামছে, বাতাস থেমে গেছে। গ্রাম জুড়ে অদ্ভুত দমবন্ধ নীরবতা। অরিন্দম বুঝল, আজ রাতেই ছায়াপথ খুলবে, এবং সে যদি পথে না যায়, গ্রাম ধ্বংস হয়ে যাবে, কারণ ছায়া মানবরা এবার গ্রামে প্রবেশ করবে। অরিন্দম শ্বাস নিল। তার হাতে ডায়েরি, তার সামনে কালো কুয়াশা ঢাকা সেই পথ। দূরে দাঁড়িয়ে তার নিজের ছায়া, এবার পরিষ্কার মানুষের মতো ঠান্ডা চোখ। ছায়াটা হাত বাড়িয়ে বলল, চলো, সময় হয়ে গেছে। অরিন্দম এক পায়ে এগিয়ে রাখল। রাত তখন পুরোপুরি নেমেছে। বাতাসে গতি নেই, পোকামাকড় নেই, রাস্তায় কোনো শব্দও নেই। মনে হচ্ছে পুরো বসন্তপুর গ্রামটা শ্বাস আটকে রেখেছে। অরিন্দম সামনে দাঁড়িয়ে, তার চোখের সামনে ছায়াপথ, মাঠের সরু রাস্তা, দুপাশে কালো গাছের সারি। কুয়াশা নেই, কিন্তু অদ্ভুত এক মলিন অন্ধকার সবকিছু ঢেকে রেখেছে। দূরে তার ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতোই আকৃতি, কিন্তু তার চোখে আলো নেই। তার আঙুল দীর্ঘ হাড়ের মতো, পুরো শরীর কুয়াশার মতো নড়ছে। ছায়াটা হাত বাড়িয়ে বলল, সময় হয়ে গেছে। অরিন্দম ডায়েরিটা আঁকড়ে ধরল আর নিজেকে বলল, দাদু যদি যেতে পারেন, আমিও পারব। এক পা হঠাৎ চারপাশ বদলে গেল। দ্বিতীয় পাতে ভেজা মাটির গন্ধ বদলে গিয়ে এলো পুরনো আতঙ্কজনক লাল ঠান্ডা বাতাস। তৃতীয় পা হঠাৎ পুরো পৃথিবী অন্ধকারে ডুবে গেল। অরিন্দম চোখ খুলতেই দেখতে পেল, সে আর বসন্তপুরে নেই। চারিদিকে কুয়াশা, কিন্তু কুয়াশা জ্বলে উঠছে কালো আলোয়। গাছগুলো বাঁকানো, ডালগুলো শুকিয়ে মোচড়ানো। আকাশ নেই, আলো নেই, শুধু এক অনন্ত ধূসর শূন্যতা। এটাই মধ্যলোক, ছায়াদের পৃথিবী। দূরে দাঁড়িয়ে আছে অসংখ্য অবয়ব, মানুষের মতো নয়, অর্ধেক ছায়া অর্ধেক কুয়াশা। তাদের মুখে চোখ নেই, নাক নেই, শুধু খাঁটি অন্ধকার। তাদের শরীর থেকে একটি ঠান্ডা গুঞ্জন বেরোচ্ছে, যেন পুরনো ক্ষত আর কষ্টের শব্দ। হঠাৎ তাদের মধ্যে একজন এগিয়ে এলো। এই ছায়াটা অন্যদের চেয়ে বড়, আরো লম্বা, আর তার চোখের জায়গায় অদ্ভুত সাদা ফাঁকা গর্ত। তার কণ্ঠ, তুমি দাদুর পথ অনুসরণ করে এসেছ, কিন্তু সে ভুল গিয়েছিল। মধ্যলোক প্রবেশের সন্তান আর ফিরিয়ে দেয় না। অরিন্দম শ্বাস আটকে গেল। মধ্যলোক গভীরতম ছায়া থেকে একটি অবয়ব এগিয়ে এলো। অরিন্দম চোখ কুঁচকে তাকালো। এটা এক বৃদ্ধ মানুষ, হাঁটার ভঙ্গি পরিচিত। তার গায়ের শার্ট ছেঁড়া, চোখ ফ্যাকাশে ছায়ার মতো।
এটা এটা তো এটা তো দাদু, কিন্তু সম্পূর্ণ মানুষ নয়। অর্ধেক শরীর ছায়া হয়ে গেছে, মুখে কোনো রং নেই। দাদু সেই মৃত ঠান্ডা কণ্ঠে বলল, অরিন্দম, তুমি এলে, কিন্তু এই পথ ফিরতে দেয় না। অরিন্দম চিৎকার করে উঠল, আপনি এখানে কিভাবে এলেন? কি করছিলেন? দাদুর ছায়া আসতে বলল, আমি একটা ভুল করেছিলাম। অজান্তে ছায়াপথ খুলে ফেলেছিলাম, আর পথে যারা গিয়েছিল তাদের রক্ষা করতে গিয়ে আমিও আটকা পড়ি। তারপর দাদু এগিয়ে অরিন্দমের কাঁধ ছুঁয়ে বলল, তোমাকে এখানে ডাকার কারণ আছে। মধ্যলোকের সবচেয়ে অন্ধকার অংশে দাদু অরিন্দমকে গিয়ে নিয়ে গেল। সেখানে একটি বিশাল ভাঙা বেদি, বেদির ওপর ছায়া মানবের পুরনো লেখা, যা দাদু পড়তে পারছেন। দাদু বললেন, এ অভিশাপ আমাদের নয়, এটা বসন্তপুরের মাটির অভিশাপ। 100 বছর আগে বন পরিষ্কার করতে গিয়ে গ্রামের লোকেরা একটি পুরনো দেবতার স্থান ভেঙেছিল। দেবতা ছিলেন প্রভাস, আর আলো আর ছায়ার মিশ্র দেবতা। মানুষেরা তার মূর্তি ভেঙে ফেলে দেবতা প্রতিশোধ মানুষের ছায়া কেড়ে নিয়ে শুরু করে, কারণ ছায়া ছাড়া মানুষ অসম্পূর্ণ। এই অভিশাপ থামতে এক পুরনো পুরোহিত ছায়াপথ বন্ধ করেন, মানুষ আর দেবতা জগতের সংযোগ ছিন্ন করে দিয়ে। কিন্তু দাদু ভুল করে সেই সংযোগ আবার খুলে ফেলেন। এখন দেবতার ছায়া মানবেরা সুযোগ খুঁজছে মানুষদের ছায়া চুরি করে পুরো গ্রামকে মধ্যলোকে টেনে নেবার। অরিন্দম কেঁপে উঠল, এটা থামাতে কি করতে হবে? দাদু বললেন, একটাই উপায়, মধ্যলোকের কেন্দ্রস্থলে তাকে ছায়ার হৃদয় ভেঙে দিতে হবে। কিন্তু হৃদয়ে পাহারা দেয় যে সে ছায়া নয়, সে অর্ধেক আলো, অর্ধেক অন্ধকার, অন্য কারো ছায়া নিয়ে জন্মানো একটি অস্তিত্ব। অরিন্দম বললেন, মানে? দাদু ধীরে বললেন, মানে সেটা তুই। অরিন্দম স্তব্ধ। আমি? দাদু মাথা নিচু করে বললেন, তোর জন্মের দিন তোর ছায়া সম্পূর্ণ গঠিত হয়নি, তার অর্ধেক মধ্যলোক আটকা পড়ে তাই তুই মাঝ মধ্যে এদের ডাক শুনেছিস। তোর ছায়া আজও এখানে অধরা রয়ে গেছে। অরিন্দমের হাত পা ঠান্ডা হয়ে গেল। হঠাৎ চারপাশ অন্ধকারে ঢেকে গেল। ছায়া মানবের বড় দল এগিয়ে এলো, সবার কণ্ঠ সম্বলিত, মানুষের আর ছায়ার মিলন সময় হয়ে গেছে। অরিন্দম, তুমি তোমার ছায়াকে ফেরত পেলে আলো জগতে বাঁচতে পারবে না। অরিন্দম দাদুর দিকে তাকালো, এদের থামানো যাবে না? দাদু বললেন, একটাই উপায় আছে, ছায়ার হৃদয় ভেঙে মধ্যলোককে আবার বন্ধ করে দেওয়া। মানুষের জগতে পথ বন্ধ হয়ে যাবে, কিন্তু তুমি, অরিন্দম, আমি। তুমি ফিরতে পারবে না। অরিন্দম স্তব্ধ, তার কানে শুধু শব্দ, তুই ফিরতে পারবি না। অরিন্দম এগিয়ে গেল, দাদুর পথ দেখাচ্ছে। দূরে কালো বিশাল স্তম্ভ, তার ভেতরে স্পন্দিত অদ্ভুত একটি হৃদয় ধুক ধুক করছে, কলকল শব্দ মানুষের কান্নার মতো। হৃদয়ের সামনে দাঁড়িয়ে আছে এক অবয়ব, মানুষের মতো, একদম মানুষের মতোই, কিন্তু তার মুখ, তার ছায়া দেখলেই বোঝা যায় এটা অরিন্দমের নিজের ছায়া, তারই হারানো অর্ধেক অস্তিত্ব। ছায়া অরিন্দম তাকিয়ে বলল, আমরা আবার এক হব, এসো। অরিন্দম এগিয়ে গেল। দাদু চিৎকার করে বললেন, না, এক হলে আলো জগৎ শেষ হয়ে যাবে, মধ্যলোকার মানুষের জগৎ এক হয়ে যাবে। ছায়া অরিন্দম হাত বাড়িয়ে, তুই কখনো সম্পূর্ণ ছিলি না, আজ অসম্পূর্ণ হ। অরিন্দমের সামনে দুই পথ,
নিজের ছায়া সাথে মিলিত হওয়া, দুই জগৎ এক হবে, গ্রাম ধ্বংস। আর 2 নম্বর পথ হলো ছায়ার হৃদয় ভেঙে দেওয়া, পথে পদবন্ধ। অরিন্দম আর কখনো গ্রামে ফিরতে পারবে না, সারা জীবন মধ্যলোকে আটকা। অরিন্দম চোখ বন্ধ করল। মায়ের মুখ, বিলাস কাকা, গ্রাম সব চোখের সামনে ভেসে উঠল। তারপর সে হৃদয়ের দিকে দৌড় দিল। ছায়া অরিন্দম চিৎকার করল, থাম! অরিন্দম হৃদয় ভেঙে দিল। একই মুহূর্তে মধ্যলোক কাঁপতে লাগল। ছায়া মানবেরা চিৎকার করতে লাগলো, বাতাস কালো হয়ে উঠল। দাদু অরিন্দমকে জড়িয়ে ধরলেন। তুই রক্ষা করলি, কিন্তু পথ বন্ধ হয়ে গেল। ওরে, সব অন্ধকারে ডুবে গেল। অন্ধকার কেটে গেল, অরিন্দমের চোখ খুলল। সে এখন এর মধ্যলোকেই আছে, কিন্তু সব ছায়া নেই, দাদুও নেই। গভীর নিস্তব্ধতা। হঠাৎ দূরে একটি মৃদু, খুব মৃদু আলোর রেখা। অরিন্দম দৌড়তে লাগলো। আলোটা ক্রমে স্পষ্ট হলো। এটা একটা জানলা, মানুষের জগতের জানলা, তার নিজের ঘরের জানলা। মা ঘুমিয়ে আছে, উঠোনে বাতাস বইছে। অরিন্দম হাত বাড়িয়ে জানলার ওপারে যেতে চাইল। তার হাত জানলার কাঠে লাগলো এবং ভেদ করে গেল। সে বুঝল সে আর মানুষ নয়, সে আর আলোর জগতে ফিরতে পারবে না। সে এখন ছায়া। তার পেছনে একটি ঠান্ডা কণ্ঠ, তুই পথ বন্ধ করেছিস, কিন্তু ছায়া, মানবরা তোকে ছেড়ে দেবে ভেবেছিস? অরিন্দম ঘুরে তাকালো। দাঁড়িয়ে আছে তার হারানো ছায়া অরিন্দমের পুরো শক্তিতে, পূর্ণাঙ্গ দানবীয় অবয়ব। ছায়াটা হাসল, তুই পথ বন্ধ করেছিস, কিন্তু আমি তাই হয়ে গেলাম, মধ্যলোকের নতুন রাজা। অরিন্দম চোখে বিস্ফোরিত। মানে? ছায়া অরিন্দম বলল, মধ্যলোকের নতুন দরজা আমি খুলব। এবার পুরো বসন্তপুর নয়, পুরো পৃথিবীই আমার। অরিন্দম পিছিয়ে গেল। ছায়া অরিন্দমকে ফিসফিস করে বলল, গল্প এখানেই শেষ নয়, এটা তো কেবল শুরু। ক্যামেরা জুম আউট। মধ্যলোক থরথর করছে, কালো বাতাস উঠছে, মাটিতে ছোট ছোট ফাটল। দূরে ছায়ার ঝড় তৈরি হচ্ছে, একটা নতুন পথ খুলতে চলেছে। কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর রাতের শেষ অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের প্রতিটা সাপোর্ট আমাকে আরও নতুন, আরও ভয়ঙ্কর গল্প নিয়ে আসার শক্তি দেয়। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে আর একটা গভীর রাত, আর একটা নতুন গল্প। টাটা, শুভরাত্রি।